দুই ধরনের অ্যাম্পলিফায়ার দেখেছিলাম না এক্সপেরিমেন্ট 1 এ? একটা কি ছিল? জি ম্যাম। ইনভার্টিং আর একটা ছিল ইনভার্টিং আর নন ইনভার্টিং। ভেরি গুড। ইনভার্টিং এন্ড নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সো দুইটাই আমাদের কোন কনফিগারেশনে ছিল, ওপেন লুপ আর ক্লোজ লুপ? ক্লোজ লুপ। ক্লোজ লুপ কনফিগারেশনে, ভেরি গুড। সো আমাদের এই ক্লোজ লুপ কনফিগারেশনে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এগুলো আমরা কনস্ট্রাক্ট করেছিলাম। কনস্ট্রাক্ট করে তারপরে কিছু ডেটা নিয়েছিলাম। ডেটা অ্যাজ ইন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ইনপুট আর আউটপুটের গ্রাফটা দেখেছিলাম যে আসলে কি অ্যাম্পলিফাই হচ্ছে কিনা, আসলে কি ইনভার্ট অথবা নন ইনভার্টিং অবস্থায় আছে কিনা, তাই না? এরকম আমরা দেখেছিলাম। সো সেম গোজ ফর টুডে অ্যাজ ওয়েল। আমরা হচ্ছে ফার্স্টে আমাদের পিসপাইসে আমরা সার্কিটগুলোকে কনস্ট্রাক্ট করবো। আমাদের সফটওয়্যারে কনস্ট্রাক্ট করার পর আমরা হচ্ছে জিনিসটা চেক করে দেখবো ইফ দিস রিয়েলি অ্যাম্পলিফাইজ অর নট, অ্যান্ড হচ্ছে আমাদের কি বলে সিগন্যালটা কি ইনভার্টিং এর ক্ষেত্রে ইনভার্ট হয় কিনা। হ্যাঁ, এটা আমরা চেক করে দেখবো। সো ইনভার্টিং অ্যাম্পলিফায়ার তৈরি করার জন্য আমাদের ফার্স্টে যেটা লাগবে, সো ফার্স্টে আপনারা পিসপাইসটা ওপেন করে নেবেন। দ্য সফটওয়্যার দ্যাট উই আর গোয়িং টু ইউজ ফর দিস কোর্স উইল বি পিসপাইস। পিসপাইস আই গেস সবার কাছে ইনস্টলড আছে। সোফার যেহেতু অনেকগুলো কোর্স আপনারা করে এসেছেন, ডিসি, এসি, তারপর ডিভাইস, সবগুলো কোর্সেই তো আমাদের পিসপাইসের প্রয়োজন হয়েছে, রাইট? সো আমরা পিসপাইস সম্পর্কে সবাই অবগত এখন পর্যন্ত। সো পিসপাইসে আমরা যাওয়ার পর আমাদের যে লাইব্রেরি অপশন আছে বা কম্পোনেন্ট সিলেকশনের যে অপশনটা আছে সেই অপশনে আমরা ক্লিক করব। সো এখানে আমি আর ডিটেলসে আপনাদেরকে পিসপাইস কনফিগারেশন সম্পর্কে ডিটেলসে কিছু বললাম না, কারণ আই গেস সবাই মোটামুটি অ্যাওয়্যার অ্যাবাউট দ্য পিসপাইস কনফিগারেশন, রাইট? এই সফটওয়্যারের সাথে সবাই অ্যাওয়্যার না? এতদিনে তো সবাই অ্যাওয়্যার হয়ে যাওয়ার কথা, রাইট? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। So I'm not going to the details then. আমি ডিরেক্ট হচ্ছে কাজ করব and I'm going to ask you questions. That's it. So প্রথমে আমাদের একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইউজ করার ক্ষেত্রে ফার্স্টে যেটা লাগবে, একটা অ্যাম্পলিফায়ার যদি আমরা তৈরি করতে চাই অপ-অ্যাম্পের ক্ষেত্রে, আমাদের একটা অপ-অ্যাম্প লাগবে। অপ-অ্যাম্প তৈরি করতে হবে বা অপ-অ্যাম্প লাগবে আর কি। সো বেসিক্যালি আমরা এখানে তৈরি করব না অপ-অ্যাম্প। অপ-অ্যাম্প তো আইসি দিয়ে তৈরি করা, তাই না? সো এখানে বেসিক্যালি আমরা অপ-অ্যাম্প তৈরি করব না, এখানে বিল্ট ইন কিছু লাইব্রেরি আছে, সেগুলো আমরা ইউজ করব। সো অপ-অ্যাম্প যেটা আমরা ইউজ করব সেটা নাম হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি আপনাদেরকে, এখানে আবার স্ক্রিনেও লিখে দিব, UA741। ঠিক আছে, UA741 we are going to use this op-amp। আচ্ছা, আমি এখানে লিখে দিয়েছি, দেখেন UA741 দেখতে পাচ্ছেন? সবাই এটা একটু কষ্ট করে নোট ডাউন করে ফেলবেন। বুঝতে অসুবিধা হলে এই যে আমি এখানে দেখাচ্ছি UA741, দিস ওয়ান। ঠিক আছে, বুঝতে পেরেছি? এই যে এটা UA741, ঠিক আছে, ওকে দেন। তারপর আমাদের যেটা লাগবে, আমাদের আর কি কি লাগবে বলেন তো এখান থেকে? আর লাগবে হচ্ছে রেজিস্টার লাগবে 3টা ডিফারেন্ট, আর হচ্ছে একটা কি লাগবে, এসি সোর্স লাগবে, তাই না? এসি সোর্স লাগবে আর গ্রাউন্ড লাগবে। সো এসি সোর্সের জন্য ফার্স্টে আমরা যেটা নিব, ভিসাইন। তারপর হচ্ছে আমরা আর কি নেব, হ্যাঁ রেজিস্টার। আর আচ্ছা, ভিসাইন কেন নিলাম, ভিএসি কেন নিলাম না, এই প্রশ্নটা আনসার কি করতে পারবে? ম্যাম এখানে একটা ফ্রিকোয়েন্সির ব্যাপার আছে, যতটুকু মনে পড়ে আমার। ভেরি গুড। আচ্ছা, আমরা যখন মনে আছে আমরা এসি সুইপ করতাম। ইয়েস ম্যাম। এসি সুইপ করার ক্ষেত্রে আমাদের ভিএসিটা প্রয়োজন ছিল, বাট নরমালি যদি আমরা একটা এসি সিগন্যাল তৈরি করতে চাই বাই গিভিং অ্যামপ্লিটিউড এন্ড ফ্রিকোয়েন্সি ভ্যালু, নট গিভিং আদার, ভিএসি ইউজ করতাম, ভিসাইন আমরা ইউজ করি, রাইট? সো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, কখন কোনটা ইউজ করি আমরা, এই জিনিসগুলো একটু কাইন্ডলি মনে রাখতে হবে। সো এরপর আমরা গ্রাউন্ড আর্থ এটা ইউজ করব। আপাতত একটা রাখি, প্রয়োজন পড়লে কপি করে নেওয়া যাবে। ওকে, সো ফার আই গেস আমাদের জিনিসপাতি কপি করার ডান। যা যা, ও আরেকটা জিনিস লাগবে আমাদের, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লাগবে, দেখি আপনারা বলতে পারেন কিনা। এখানে অ্যাপার্ট ফ্রম ভিসাইন, রেজিস্টার এন্ড গ্রাউন্ড,
we're going to need one more thing. DC connection. DC voltage source. DC voltage source, very good. VDC Operational amplifier প্রাইসিং এর জন্য আমাদের ভিডিসি লাগবে, রাইট? সো আমরা ভিডিসি একটা নিয়ে রাখবো, একটা না দুইটা লাগবে বেসিক্যালি। সো আমরা ভিডিসি নিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা, গেল। এখন মোটামুটি আমাদের সব কম্পোনেন্ট আনা হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব জাস্ট হচ্ছে আমরা সার্কিটটা তৈরি করব। সো আমি আপনাদেরকে ইনভার্টিংটা তৈরি করে দেখাচ্ছি। আই গেস ইনভার্টিংটা যদি তৈরি করে দেখাতে পারি, আপনারা নন ইনভার্টিংটাও নিজেরাই পারবেন না? ইনভার্টিং যদি পারি তাহলে নন ইনভার্টিং এ তো পারবো, তাই কি না? আচ্ছা, তো ইনভার্টিং এর ক্ষেত্রে আমাদের, আচ্ছা ভালো কথা, ফার্স্টে আমি একটু এই অপএম্পের পিনগুলো একটু দেখাই। হ্যাঁ, অপএম্পের পিনগুলো একটু দেখাই। অপএম্পের পিনগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? বেশি আচ্ছা, এখানে অপএম্পের পিনগুলোতে আমরা কয়টা পিন দেখতে পাচ্ছি? টোটাল 7টা পিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো 7টা পিনের মধ্যে 3 নাম্বার পিনটা কি? ইনভার্টিং পিন। ইনভার্টিং না নন ইনভার্টিং? নন ইনভার্টিং পিন। তারপর হচ্ছে 2 নাম্বারটা ইনভার্টিং। 5 আর 6 যেটা আমরা মনে আছে অফসেট পড়ে এসেছিলাম, অফসেট নাল যেটা ছিল আইসি কনফিগারেশন যদি যাই আমরা, এই যে অফসেট নাল, এনসি, এগুলা পড়ে এসেছিলাম না আমরা, যেগুলো আমাদের প্রয়োজন পড়তো না। 2টা অফসেট নাল ছিল না আমাদের এখানে, 1 নাম্বার আর 5 নাম্বার? জি ম্যাম, এটা ছিল নট কানেক্টেড, নট কানেক্টেড, হ্যাঁ, এনসি যেটা। তো এখানে এই অফসেট নাল হচ্ছে 5 নাম্বার পিন আর 1 নাম্বার পিন। হ্যাঁ, এই 5 আর 1 হচ্ছে এখানে অফসেট নাল। আর হচ্ছে এখানে 8 নাম্বার পিন যেটা, সেই 8 নাম্বার পিন এখানে আমাদের প্রয়োজন নাই, কারণ রিয়েল লাইফে আসলে এক্সট্রা কারেন্ট হঠাৎ করে তৈরি হয়ে যেতে পারে, যেটা আমাদের এখানে প্রয়োজন হয় না। ইউজুয়ালি সিমুলেশনে তো এক্সাক্ট ক্যালকুলেশন হয়, সিমুলেশনে তো রিয়েল লাইফের মতো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এরর তৈরি হয় না, তাই না? সো সেজন্য আমাদের এখানে 8 নাম্বার পিনটার প্রয়োজন নাই, সেজন্য আমরা জাস্ট 7টা পিন নিয়ে কাজ করব, ঠিক আছে? সো এই 7 নাম্বার আর 4 নাম্বার হচ্ছে বায়াসিং পিন। এটা হচ্ছে পজিটিভ বায়াসের জন্য 7 নাম্বার পিন, 4 নাম্বার হচ্ছে নেগেটিভ বায়াসিং এর জন্য। আচ্ছা, এখন আমরা হচ্ছে ওভারঅল কানেক্ট করব জিনিসগুলোকে, ঠিক আছে? সো কানেক্ট করার জন্য ফার্স্ট অফ অল আমার যেটা লাগবে, যদি আমি ইনভার্টিং একটা অ্যাম্পলিফায়ার তৈরি করতে চাই, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার তৈরি করার জন্য আমি এই যে ভি সাইনটা যেটা আছে, এই সোর্সটা, সেই সোর্সটা কোন নাম্বার পিনে লাগাবো? 3 নাম্বার না 2 নাম্বার পিনে? 2 নাম্বার। 2 নাম্বার পিনে, ভেরি গুড। সো 2 নাম্বার পিনে আপাতত এখানে রাখলাম। আর আমাদের নর্মালি আমরা যে অপ্যাম্প গুলা দিয়ে আমরা হচ্ছে ক্লাসে করেছি, সেগুলোতে আমরা সবসময় কি করতাম, আমাদের নেগেটিভটা উপরে থাকতো, কাইন্ড অফ এরকম আর কি। হ্যাঁ, এই যে এরকম কনফিগারেশন আমরা দেখে এসেছি না? বাট আমরা যে কোনো একটা কনফিগারেশন দেখতে পারি। এখন আমরা যদি ইনভার্টিং এর ক্ষেত্রে করি, বানাই আমরা ক্লোজ লুপ কনফিগারেশনের জন্য, আমার এখানে একটা রেজিস্টার লাগবে, এখানে একটা রেজিস্টার লাগবে, রাইট? তো আমি এখানে হচ্ছে রেজিস্টার গুলো কানেক্ট করব। এখানে একটা রেজিস্টার থাকবে, দেন হচ্ছে নিচে আরেকটা রেজিস্টার থাকবে ফর লুপ, ক্রিয়েটিং ক্লোজ লুপ। আচ্ছা, তারপর এখানে আমাদের আউটপুটে লোড একটা থাকবে, লোড রেজিস্ট্যান্স। আর এখানে হচ্ছে আমরা ভিডিসিটা কানেক্ট করব। সো ভিডিসি কানেক্ট করার জন্য ফার্স্টে পজিটিভ বায়াসিং ভোল্টেজে আমার কোন এন্ডটা ফার্স্টে কানেক্টেড থাকবে বলেন তো? পজিটিভটা কানেক্টেড থাকবে নাকি নেগেটিভটা? এই 7 নাম্বার পিনের সাথে পজিটিভ এন্ডটা কানেক্টেড থাকবে নাকি নেগেটিভটা? পজিটিভের সাথে পজিটিভ থাকবে না কানেক্টেড? হ্যাঁ, পজিটিভের সাথে পজিটিভটা কানেক্টেড থাকবে। সো এটাকে আমার রোটেট করে নিতে হবে, রাইট? সো রোটেট করে নিই, রোটেট করে এখানে রাখি। তারপর হচ্ছে এখানে আমাদের নেগেটিভটার সাথে, নেগেটিভ বায়াসিং ভোল্টেজের সাথে কোনটা কানেক্টেড থাকবে, পজিটিভ আর নেগেটিভ? নেগেটিভটা। সো উই আর গোইং টু রোটেট দিস ওয়ান অলসো ফর প্লেসমেন্ট। আচ্ছা, সো আমি এখানে প্লেস করে দিলাম। তারপর বাকি আমাদের হচ্ছে লাগবে অনেকগুলা গ্রাউন্ড। সো এখানে একটা গ্রাউন্ড রাখলাম, তারপর হচ্ছে এখানে একটা রাখি, এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে। সো ফার ডান। এখন আমাদের হচ্ছে ওয়্যারিং এর কাজ। সো ওয়্যারিং করি। 2 নাম্বার পিনে যাবে হচ্ছে ইনভার্টিং এ যাবে সব ভি সাইন এন্ড এভরিথিং।
তারপর হচ্ছে ক্লোজ লুপ। ক্লোজ লুপের জন্য আমাদের বেসিকলি যেটা করতে হবে, আচ্ছা ওকে ডান, ঠিক আছে। তো আমাদের মোটামুটি কানেকশন দেওয়া শেষ। সবাই দেখেন তো, দেখে বলেন তো সবকিছু ঠিক আছে কিনা এখানে কানেকশন দেওয়া। গ্রাউন্ডটা কানেকশন হয় না তো ম্যাম। কোনটা? গ্রাউন্ডটা ও না হইছে, সরি গ্রাউন্ড তো হইছে না কানেক্ট হইছে। করলাম, মাত্র কানেক্ট করলাম না গ্রাউন্ড। আচ্ছা, এখন আমাদের ম্যাম ভ্যালুগুলো আমরা হ্যাঁ আমরা দুইটা ডিসি সোর্সের পজিটিভ নেগেটিভ কানেক্ট করতাম না, দেন গ্রাউন্ডে দিতাম না, এটা করি নাই কেন? পজিটিভ নেগেটিভ মানে ও ইসের কথা বলতেছেন, শর্ট করে যে একসাথে তারপরে কানেক্ট করতাম আমাদের রিয়েল লাইফে? জি জি। আচ্ছা, তো এইখানে আমাদের যেটা করতেছি, আমরা আমরা কি করতাম, কমন গ্রাউন্ড মানে আমাদের হচ্ছে নেগেটিভ ভোল্টেজটা যেটা, সেই নেগেটিভ ভোল্টেজ করার জন্য আমরা কি করতাম, আমরা হচ্ছে গ্রাউন্ডটা কানেক্ট করতাম, আর হচ্ছে আপনার পজিটিভ সাইডটা যেটা সেটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট, মানে আমাদের ইটার সাথে ওই পজিটিভ ইসের কি বলে আপনার এই সাইডের যে নেগেটিভটা থাকে সেটার সাথে একটা কমন গ্রাউন্ডে কানেক্ট করে দিতাম, যাতে হচ্ছে নেগেটিভ ভোল্টেজটা ফ্লো হয়। সো এখানে তো অলরেডি আমি রোটেট করে, এই যে দেখেন এখানে রোটেট করে দিছি না, রোটেট করে নেগেটিভ এন্ডটা কি করে দিছি এখানে পজিটিভ, এই যে এই 4 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিছি না। সো 4 নাম্বার পিনে যখন আমি নেগেটিভ এন্ডটা দিচ্ছি, তার মানে কি এখানে কারেন্ট ফ্লোটা কোন সাইডে হবে বলেন তো? উল্টা সাইডে হবে না? নর্মালি পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত কি কারেন্টের ফ্লোটা হয় না? পজিটিভ আমাদের কারেন্টটা ইলেকট্রিসিটি যেটা, ইলেকট্রিসিটি ধরে এই যে কারেন্টটা যেটা সেটা কোন সাইডে ফ্লো হবে, পজিটিভ থেকে নেগেটিভে নাকি হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে? পজিটিভ থেকে নেগেটিভ। হ্যাঁ, তাহলে এখানে আমি যখন নেগেটিভ থেকে পজিটিভ করতেছি কারেন্টের ডিরেকশন কোন সাইডে হয়ে যাচ্ছে, উল্টা দিকে হয়ে যাচ্ছে না, কারেন্টটা কি রিভার্স হচ্ছে না? জি বুঝতে পেরেছি জিনিসটা? জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এইভাবে আমরা যখন সিমুলেশনে কাজ করতেছি, সিমুলেশনে আমাদের তো রিয়েল লাইফে আসলে নেগেটিভ ভোল্টেজ নেওয়ার কোনো ওয়ে নাই। নেগেটিভ ভোল্টেজ নেওয়ার যদি ওয়ে থাকতো তাহলে আমরা নেগেটিভ ভোল্টেজটা নিতাম, বাট অ্যামপ্লিটিউড কি কখনো ওইখানে যেটা আপনার 15 আপনি সেট করে দিচ্ছেন ঘুরিয়ে, সুইচ ঘুরিয়ে, সেটা কি আপনার নেগেটিভ 15তে করার কোনো ওয়ে আছে? নেগেটিভ 15তে করার কোনো ওয়ে নাই। বাট আমি এখানে কি, ওইখানে যেমন রোটেটটা আমরা কিভাবে করতাম, নেগেটিভ মানে গ্রাউন্ডটা আগে দিতাম, ওইখানে যে গ্রাউন্ড, গ্রাউন্ড বলতে কি, গ্রাউন্ড বলতে বোঝায় হচ্ছে আপনার যেখানে পোটেনশিয়াল ভ্যালুটা কম, যে এন্ডের পোটেনশিয়াল ভ্যালুটা কম, যে এন্ডের পোটেনশিয়াল ভ্যালুটা বেশি সেটাকে আমরা পজিটিভ ধরি, যে এন্ডের পোটেনশিয়াল ভ্যালুটা কম সেটাকে আমরা নেগেটিভ ধরি। সো আমরা তো রিয়েল লাইফে এই কাজটাই করি, যেটাতে পোটেনশিয়াল ভ্যালু কম সেটা হচ্ছে আপনার এই 4 নাম্বার পিনের সাথে কানেক্ট করি, আর যেটার পোটেনশিয়াল ভ্যালু বেশি সেটা হচ্ছে আপনার 7 নাম্বার পিনের সাথে কানেক্ট করি, তাই না? তো এইভাবেই তো রিয়েল লাইফে কানেক্ট করি না, এখানেও এইভাবেই কানেক্ট করলাম। ওইখানে যেমন হচ্ছে আপনার নেগেটিভ সাইডটা আপনি এখানে কানেক্ট করেন, এটাকে ধরে নেন যে ওই ব্ল্যাক যে তারটা ছিল সেই ব্ল্যাক তারটা হচ্ছে এখানে 4 নম্বর পিনের সাথে কানেক্ট করেছেন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে রেজিস্টারের ভ্যালুগুলা চেঞ্জ করে ফেলবো, 10, 100 আর 10K। আচ্ছা, লোডেডটা আমাদের চেঞ্জ না করলেও যথেষ্ট, বাট আমরা ক্লোজ লুপ কনফিগারেশনে এটা আমাদের মেনটেন করতেই হবে, 10 আর এটা হচ্ছে 100 অ্যাম্প্লিফিকেশন পারপাসে। আচ্ছা, এখন হচ্ছে ভোল্টেজ ভ্যালুগুলা চেঞ্জ করতে হবে, 15 ভোল্ট। এটাকে আপনারা আবার নেগেটিভ 15 করে দেন না, এটাকেও 15ই রাখবেন। নেগেটিভ 15 ইউজ করার জন্যই কিন্তু আমরা হচ্ছে এটাকে রোটেট করেছি। সো রোটেট যেহেতু করেছি আর আমাদের নেগেটিভ 15 লেখার দরকার নেই, জাস্ট 15 লিখবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আমাদের ভি সাইনের ভ্যালুগুলা দিব। সো ভি সাইনে আমাদের কি কি ভ্যালু চেঞ্জ করতে হবে, অফসেটের ভ্যালুটা রাখবো 0, তারপর হচ্ছে ভি অ্যামপ্লিটিউডের ভ্যালুটা কত রাখা যায়, যে কোনো একটা, আমরা কি রেখেছিলাম এর আগে এখানে 1 ভোল্ট আর হচ্ছে 500 হার্জ ফ্রিকোয়েন্সি, 1 ভোল্ট, সরি 1
আর হচ্ছে 500 হার্জ। আর কি কিছু দেওয়ার দরকার আছে আমাদের ভিসাইনে বলেন তো? ডিসিএসি আর তো কোনো ভ্যালু চেঞ্জ করার দরকার নেই। সো আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। তারপর আমরা যে আপনার আউটপুটটা দেখেছিলাম, ইনপুট আউটপুট যে ওয়েভ দেখেছিলাম অসিলোস্কোপে, সে অসিলোস্কোপে ওয়েভটা আমরা কিভাবে, কিসের বেসিকলি ওয়েভ দেখেছিলাম? কারেন্টের ওয়েভ দেখেছিলাম না ভোল্টেজের ওয়েভ দেখেছিলাম? মনে আছে আপনাদের? ভোল্টেজের ওয়েভ। ভোল্টেজের ওয়েভ উইথ রেসপেক্ট অফ হোয়াট? ফ্রিকোয়েন্সি, টাইম, হোয়াট? টাইম। টাইম, ভেরি গুড। অসিলোস্কোপে আপনারা উইথ রেসপেক্ট অফ ফ্রিকোয়েন্সি দেখেন নাকি টাইম দেখেন? ডিফল্ট টাইম। টাইম দেখেন, ভেরি গুড। এখন ফ্রিকোয়েন্সির জন্য কি দেখা পসিবল এরকম ভাবে অসিলোস্কোপে? বলেন তো দেখি। পসিবল না, পসিবল না। ফ্রিকোয়েন্সির জন্য যদি দেখা পসিবল হইতো তারপর তাহলে কি আপনারা ওই যে ফ্রিকোয়েন্সি, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য যে আপনারা ডাটা নেন, ওই ডাটা কি নিতেন? ডিরেক্ট তো গ্রাফই দেখতেন, তাই না? আচ্ছা, এখন এখানে আমরা যেটা করব, আমাদের গ্রাফ দেখার জন্য আমাদের কি দরকার বলেন তো? গ্রাফ কি আমরা এমনি এমনি দেখতে পারবো? গ্রাফ দেখার জন্য তো আমাদের কিছু একটা এখানে ইনপুট দিতে হবে না? কি দিতে হবে? প্রোব। হুম। প্রোব। হ্যাঁ, ভেরি গুড। প্রোব বা মার্কার বলি এটাকে আমরা, মার্কার দিতে হবে আর কি। সো এখানে ভোল্টেজ মার্কার দিব না কারেন্ট মার্কার দিব? ভোল্টেজ। ভোল্টেজ মার্কার। সো এখানে ইনপুট সাইডে একটা মার্কার দিব, আউটপুট সাইডে একটা মার্কার দিব। আউটপুট অ্যাজ ইন লোডের অ্যাক্রসে একটা থাকবে আর সোর্সের অ্যাক্রসে একটা থাকবে, রাইট? কারণ অ্যাম্প্লিফিকেশনে আমাদের বেসিক্যালি কি কি জিনিস দেখার দরকার পড়ে? আমাদের ইনপুটটা দেখা দরকার পড়ে আর আউটপুটটা দেখার দরকার পড়ে। কারণ আমরা ইনপুটের রেসপেক্টে দেখতে চাই যে কতখানি আউটপুট হচ্ছে আপনার অ্যাম্প্লিফাই হয়েছে, আউটপুটটা কতখানি অ্যাম্প্লিফাই হয়েছে। সো ওইটা যদি দেখতে চাই আমার মার্কারটা এই পজিশনে একটা লাগাতে হবে আর এই পজিশনে একটা লাগাতে হবে, দ্যাটস ইট। ওকে, তারপর হচ্ছে সেটআপ অ্যানালাইসিস আমরা যাব। সো সেটআপ অ্যানালাইসিসে গিয়ে আমাকে বলেন তো এখানে যতগুলো অপশন আছে সেটার মধ্যে কোনটা আমাদের জন্য সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল হবে? ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। আচ্ছা, দাঁড়ান একটা সেকেন্ড। ট্রানজিয়েন্ট কি আবার ম্যাম? হ্যাঁ, ভেরি গুড। সো আমাকে একটু মুবাশির আঞ্জুম বলবেন যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে বেসিক্যালি আমরা কি করতাম? বলেন তো। সরি মিস, আবার একটু রিপিট করবেন? হ্যাঁ, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস আমরা করতাম না? ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস আমরা কিসের রেসপেক্টে হচ্ছে অ্যানালাইসিস করি? টাইমের রেসপেক্টে, ফ্রিকোয়েন্সির রেসপেক্টে, না ভোল্টেজের রেসপেক্টে? ম্যাম সরি। এনিওয়ান এলস? ম্যাম টাইমের রেসপেক্টে। টাইমের রেসপেক্টে আমরা করি, তাই না? আর হচ্ছে অন্য কোনো কিছু যদি করতে হয় তখন আমরা হচ্ছে কি করতাম? ডিসি সুইপে গিয়ে তারপর মনে আছে আমাদের হচ্ছে ভোল্টেজ, টেম্পারেচার, অন্যান্য যে কারেন্ট সোর্স, প্যারামিটার গুলো সেট করা যায় আর কি। হ্যাঁ, তখন প্যারামিটার গুলো সেট করতে পারতেন। তারপর হচ্ছে লুপে যদি করতে যেতাম তাহলে প্যারামেট্রিক অ্যানালাইসিস করে তারপর হচ্ছে আপনার আরো জিনিসপাতি অনেক কিছু দেওয়া যেত, তাই না? আমরা ওই জিনিসগুলো এর আগে করে এসেছি। কিভাবে এসিতে আমরা সব জিনিসই করে এসেছি যে কিভাবে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করা লাগে এসিতে, 205 এ, এগুলোতে আমরা করে এসেছি। তো এখন আমরা জাস্ট ডিরেক্ট অ্যানালাইসিস গুলো করবো, এত ডিটেলসে আমরা যাব না। সো আমরা যেহেতু টাইমের রেসপেক্ট অ্যানালাইসিস করছি, we are going to take the transient analysis, we are going to do the transient analysis. So transient analysis এ আমাদের কয়েকটা ডেটা দিতে হয়। সেটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপটা খুবই জরুরি। ফাইনাল স্টেপের বেসিসে, ফাইনাল টাইমটা যেটা, সেটার বেসিসে আমরা কয়টা সাইকেল দেখতে পারবো গ্রাফ, সেটা আমরা ডিটারমাইন করতে পারি। আমরা যদি ধরেন সাপোজ 5টা সাইকেল দেখতে চাই, হ্যাঁ, যেহেতু 500 হার্টজ দিয়েছি, 5টা সাইকেল যদি দেখতে চাই আমাদের কয়টা দিলে যথেষ্ট বলেন তো? কত দিলে যথেষ্ট? 10 মিলি সেকেন্ড দিলে যথেষ্ট, তাই না? আমরা 10 মিলি সেকেন্ড মানে আপনারা 5টা সাইকেল দেখতে চান বা 2টা সাইকেল দেখতে চান, 3টা সাইকেল দেখতে চান, ওইটার বেসিসে আপনারা ফাইনাল টাইমটা সেট করবেন ফ্রিকোয়েন্সির সাথে ক্যালকুলেট করে যে টাইমটা কতখানি হতে পারে, টাইম পিরিয়ডটা বের করে সেই টাইম পিরিয়ডের বেসিসে ফাইনাল টাইমটা সেট করবেন, ঠিক আছে? সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে ফাইনাল টাইমটা দেওয়ার পরে স্টেপ সিলিং এর ভ্যালুটাও দিব। স্টেপ সিলিং এর ভ্যালুটা কিসের জন্য ছিল মনে আছে কারো? স্টেপ সিলিং এর ভ্যালুটা কেন ছিল?
ম্যাম কতটুকু টাইম পর পর আমরা ডাটা নেব সেটার জন্য স্টেপ সাইজটা মানে বেসিকলি সফটওয়্যারে কি করে, ও হচ্ছে ডেটা নেয় এই সার্কিটের, কিছুক্ষণ পর পর ডেটা নেয়। সো কতক্ষণ পর পর ডেটাটা নিবে, সেই ডেটাটা নেওয়ার জন্য আপনার হচ্ছে স্টেপ সাইজটা যেটা, সেই স্টেপ সাইজটা হচ্ছে স্টেপ সিলিং। সো সেই স্টেপ সিলিং এর ভ্যালুটা যত ছোট হবে তত অ্যাকিউরেট গ্রাফ আসবে, কারণ স্টেপ সাইজটা ডেটা নেয়ার স্টেপ সাইজ যত ছোট মানে তত বেশি ডেটা নিবে, তত বেশি ডেটা নিলে গ্রাফ তত অ্যাকিউরেট আসবে। সেজন্য এটার ভ্যালু খুবই ছোট একটা ভ্যালু দিবেন, আমরা 1 মাইক্রো দিয়ে রাখলাম, ঠিক আছে। 1 মাইক্রো দিলে তখন হচ্ছে আপনার খুবই অ্যাকিউরেট একটা ডেটা আসতে পারে। সো শেষ, মোটামুটি আমাদের অ্যানালাইসিস করা শেষ, এখন আমরা সিমুলেট, ঠিক আছে। সো সিমুলেট, আচ্ছা এখানে আমরা গ্রাফ দেখতে পাচ্ছি তাই না, দুইটা গ্রাফ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইনপুটের গ্রাফ আর একটা হচ্ছে আউটপুটের গ্রাফ। রেড কালারের গ্রাফটা কিসের গ্রাফ, ইনপুটের গ্রাফ, আর গ্রিন কালারের যে গ্রাফটা সেটা হচ্ছে আউটপুটের গ্রাফ। হ্যাঁ, আমরা চাইলে এটাকে আলাদা আলাদা উইন্ডোতেও অ্যানালাইসিস করে দেখতে পারি। আমরা কি করব, প্লটে গিয়ে অ্যাড প্লট টু উইন্ডো, সেখানে গিয়ে হচ্ছে একটা উইন্ডো প্লট করলাম। এখন ট্রেসে, এই উইন্ডোটা সিলেক্টেড অবস্থায় আছে, ট্রেসে গিয়ে, আচ্ছা আগে কপি করে নিয়ে আসি। আমরা হচ্ছে সাপোজ ইনপুটটা দেখতে চাচ্ছি না, আউটপুটটা দেখি। ওকে, সো এখানে হচ্ছে ট্রেসে গিয়ে আমরা কি করব, অ্যাড ট্রেস, ওকে, আর এখান থেকে এটা ডিলিট করে দিই। সো আই গেস মোটামুটি গ্রাফটা এখন দেখে বোঝা যাচ্ছে, তাই না, বোঝা যাচ্ছে না? এটা হচ্ছে আউটপুটের গ্রাফ, এটা হচ্ছে ইনপুটের গ্রাফ। এখানে অ্যাম্পলিটিউড যদি দেখি, অ্যাম্পলিটিউড কত হচ্ছে 1 ভোল্ট, তাই না। সো আমরা এখান থেকে মার্ক দিয়ে কার্সার দিয়ে জাস্ট একটা পয়েন্টে মার্ক করে দিই অ্যাম্পলিটিউড কিরকম আসে দেখি। এটা পিক পয়েন্টে, এটার ক্ষেত্রে কত আসে, পিক পয়েন্ট, এভারেজ পিক পয়েন্টটা দেখি, এটা কত আসছে 10.007, ঠিক আছে, 10.007। আর এটার ক্ষেত্রে যদি আমরা ই করতে চাই, কার্সারে সাপোজ এটার ক্ষেত্রে 1.00 সামথিং। তো এক্স্যাক্টলি 10 ভোল্টই আপনার অ্যাম্পলিফাই হয়ে এসছে। আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছেন, এটা কি ইনভার্ট করেছে নাকি ইনভার্ট করেনি বলেন তো? ম্যাম ইনভার্ট করছে। হ্যাঁ, ইনভার্ট করেছে। তো তার মানে কি আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ার মোটামুটি তৈরি করা কমপ্লিট, ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো এটার মতো করে এখন আপনারা নন ইনভার্টিংটা তৈরি করতে পারবেন না? সো আপনাদের কাজ যেটা হবে, এটার মতো করে নন ইনভার্টিংটা তৈরি করবে। নন ইনভার্টিং এ কি হবে, নন ইনভার্টিং এ এই জায়গায় যে আপনার ভি সাইনটা যেটা আছে সেটা 3 নাম্বার পিনের সাথে যাবে, আর এখানে আপনার গ্রাউন্ড কানেক্টেড থাকবে, তাই না? সো ওটা করলেই নন ইনভার্টিং তৈরি হয়ে যাবে। ম্যাম বায়াসিং এর এটা তো পার্টটা তো সেম থাকবে না? হ্যাঁ, বায়াসিং এর পার্ট সব জায়গাতেই সেম। অপ অ্যাম্পের যত এক্সপেরিমেন্ট আছে সব জায়গাতে বায়াসিং এর পার্টটা সেম। তো এখানে আপনাদের যেটা ল্যাব রিপোর্টে রেডি রাখতে হবে সেটা হচ্ছে আপনার আমাদের এখানে তো ডেটা নিতে হইতো কিছু, তাই না? সো আমরা এখানেও ডেটা নিব। এখানে আরআই আর আরএফ এর ডেটাটা তো এক্স্যাক্টলি সেম থাকবে। হার্ডওয়্যারে যেমন হচ্ছে আমাদের কিছুটা ফ্ল্যাকচুয়েট করতো ডেটা, এক্স্যাক্টলি 10K কিংবা হচ্ছে 100K আপনারা পেতেন না। সো ওইটার বেসিসে হচ্ছে এসিএল এর ভ্যালুটাও ফ্ল্যাকচুয়েট করতো, কিন্তু এখানে সফটওয়্যারে তো হচ্ছে ভ্যালুগুলো একদম অ্যাকিউরেট ভ্যালু। এসিএল এর ক্লোজ লুপ ফাংশন গেইনের ভ্যালুটাও হচ্ছে আপনার একদম অ্যাকিউরেট থাকবে। সো এই জিনিসগুলো মোটামুটি আপনারা একদম অ্যাকিউরেট পাবেন। আর ইআই যেটা ছিল সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজের পিক টু পিক আর আউটপুট ভোল্টেজের পিক টু পিক। সো ওইটার ক্ষেত্রে তারপর আপনারা গেইনটা ক্যালকুলেট করতেন। সো এইভাবে হচ্ছে আপনারা এই ডেটার বক্সটা ফিল আপ করবেন, এই ডেটার বক্সটা ফিল আপ করবেন। আর কোয়েশ্চেনের জন্য এই যে 1 নাম্বার আর 2 নাম্বার কোয়েশ্চেন যেগুলো আছে, সেই কোয়েশ্চেন গুলো আপনারা তো হার্ডওয়্যারে এগুলো তো সবগুলোর আনসার করেছিলেন না হার্ডওয়্যারের রিপোর্টে?
জি ম্যাম। সফটওয়্যারের রিপোর্টে এগুলো আর আনসার করার প্রয়োজন নেই, ঠিক আছে? সফটওয়্যারের রিপোর্টের জন্য আপনারা যেটা করবেন, একটা ফাইল ওপেন করবেন, একটা ডক ফাইলের মধ্যে সবগুলা রিপোর্ট, আমরা আজকে এক্সপেরিমেন্ট 1 2 3 করব, এক্সপেরিমেন্ট 1 2 3 এর যে রিপোর্টগুলো আছে সবগুলা একসাথে একটা পিডিএফ এ কনভার্ট করে তারপর হচ্ছে সাবমিট করবেন। সো ওই পিডিএফ এর মধ্যে বেসিকলি জাস্ট নেসেসারি ক্যালকুলেশন গুলো থাকবে, আর যদি ডেটা পয়েন্ট থাকে সে ডেটা ভ্যালুগুলো থাকবে, আর হচ্ছে আপনার এটা থাকবে, গ্রাফগুলো থাকবে, সার্কিটের ছবিগুলো থাকবে, এই কয়েকটা জিনিসে থাকবে। কিন্তু আলাদা করে কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন কিছু থাকবে না, বাট ডিসকাশন পার্টটা থাকবে। হ্যাঁ, কনক্লুশন ওভারঅল আপনারা তিনটার জন্য একটা কনক্লুশন লিখতে পারেন, দ্যাট ইজ ওকে, বাট ডিসকাশন প্রতিটা এক্সপেরিমেন্টের বেসিসে একটা একটা করে ডিসকাশন থাকবে। হ্যাঁ, ডিসকাশন আবার স্কিপ করেন না, ডিসকাশন থাকবে, কোয়েশ্চেন বাদ। কিন্তু শুধু ওই যে থিওরিটিক্যাল অ্যানালাইসিসে আপনারা অনেক সময় কি করেন, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, মানে আপনার হচ্ছে থিওরি আবার ডিটেলসে লিখেন না, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, একদম ডিটেলসে এগুলা লিখতে চান। এখানে এগুলা লেখার দরকার নেই, এখানে জাস্ট হচ্ছে ডিরেক্ট সার্কিট দিবেন, সার্কিট দিয়ে যদি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় সেই ফর্মুলা অ্যাপ্লাই করে যে ক্যালকুলেশনগুলো, সেই ক্যালকুলেশনগুলো দেখাবেন। আর হচ্ছে আপনারা এই ডেটা পয়েন্টগুলো যেগুলো আছে, বক্সগুলা, সেই বক্সগুলা ফিল আপ করবেন, দ্যাটস ইট। আর গ্রাফের ছবি টবি দিবেন, অফকোর্স গ্রাফের ছবি টবি দিবেন, এইগুলাই। আর ডিসকাশনটা ক্লিয়ার সবাই? ম্যাম, হুম, আমাদের কি মানে হার্ডওয়্যারে যে ডেটা পয়েন্ট গুলা ফিল আপ করছি সবগুলাই সফটওয়্যারও ফিল আপ করতে হবে? হ্যাঁ, সফটওয়্যারে ফিল আপ করতে হবে, কারণ ডেটা পয়েন্ট তো ডিফারেন্ট আসবে, একদম তো এক্সাক্ট আসবে না, রাইট? আসবে কি এক্সাক্ট আসবে? না ম্যাম। হুম, আচ্ছা। সো মোটামুটি আমাদের এই গেল হচ্ছে এক্সপেরিমেন্ট 1। সো এরপরে আমরা চলে যাব এক্সপেরিমেন্ট 2 তে। এক্সপেরিমেন্ট 2 আমাদের, হ্যাঁ, এখানে স্টাডি অফ অপারেশন এন্ড অ্যাম্পলিফায়ার অ্যাজ কম্পারেটর। সো কম্পারেটর হিসেবে আমরা হচ্ছে সার্কিটকে আমরা করেছিলাম, অপ এম্প কে ইউজ করেছিলাম, মনে আছে কম্পারেটরের কনসেপ্টটা কি ছিল? কেউ কি আমাকে একটু বলতে পারবেন? ম্যাম এখানে দুইটা মানে একটা ইনভার্টিং টার্মিনালে আর একটা নন ইনভার্টিং টার্মিনালে দুইটা ভোল্টেজ আমরা কানেক্ট করে কম্পেয়ার করতাম আউটপুটে। আচ্ছা, সো এখানে আমরা বেসিক্যালি ওই যে সেন্সরের যে কনসেপ্টটা ছিল, সেই কনসেপ্টটার বেসিসে আমরা এই বেসিক্যালি এই কম্পারেটর সার্কিটটা আমরা অ্যানালাইসিস করেছিলাম। সো আমাদের যেমন সেন্সর বেসিসে আমরা যদি ডিসকাস করতে চাই জিনিসটা কেমন, আমাদের ধরেন একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে বা একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকে। সো ওই থ্রেশহোল্ড ভ্যালুটাকে পার করলে আউটপুট একরকম আসে, থ্রেশহোল্ড ভ্যালুটাকে পার না করলে আউটপুট একরকম আসে। সো আমরা জি ম্যাম, মনে পড়ছে যে রেফারেন্স ধরে নিতাম একটা ভোল্টেজকে। হ্যাঁ, রেফারেন্স ধরে নিতাম একটা ভোল্টেজকে। তো এখানে কম্পারেটরের যে ব্যাপারটা, সেই কম্পারেটরে আমরা কি করব, আমরা বেসিক্যালি দেখব যে আপনার সার্কিটে যে গ্রাফগুলা, গ্রাফ বলতেছি মানে আমাদের ইনপুট আউটপুটের যে এই দুইটা এন্ডে, ইনভার্টিং এন্ড নন ইনভার্টিং এন্ড, এই দুইটা এন্ডে যে আমার ভোল্টেজ আছে, সেই ভোল্টেজ ডিফারেন্সটা যদি একটা লেভেল থাকে, একরকম থাকে, সেক্ষেত্রে হচ্ছে আউটপুট একরকম হবে। ভোল্টেজ ডিফারেন্সটা যদি আরেক রকম থাকে, সেক্ষেত্রে আউটপুটটা আরেক রকম হবে। কাইন্ড অফ জিনিসটা এরকম যে আমাদের হচ্ছে ধরেন এই ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর, নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর, এই দুইটার ক্ষেত্রে কি ছিল, যখনই জিরোকে ক্রস করবে ভ্যালুটা, জিরোকে ক্রস করলে একরকম ভ্যালু পাইতাম আমরা, আবার জিরোকে ক্রস না করলে আরেক রকম ভ্যালু পাইতাম আমরা। তো ওই ভ্যালুটা আমরা কিভাবে ডিটারমাইন করতাম, ওই যে যখন হচ্ছে ই প্লাস গ্রেটার দেন ই, মানে একটা ভোল্টেজ থেকে অ্যাকচুয়ালি হ্যালো, কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, ম্যাম আপনার কথা শোনা যায় না লাস্টের দিকে ম্যাম। শোনা যায় নাই? না আচ্ছা, আবার বলছি। সো এখন শোনা যাচ্ছে, আচ্ছা, এখন ঠিক আছে। তো আমরা ইসের কথা বলছিলাম, কি বলে, আমরা কম্পারেটর সার্কিটের কথা বলছিলাম। সো কম্পারেটর সার্কিটে বেসিক্যালি যেটা হয়, আমরা কম্পেয়ার করি, দুইটা ভোল্টেজকে কম্পেয়ার করি, কম্পেয়ার করে তারপর হচ্ছে
কম্পারিজনের রেজাল্টটা যখন একরকম হবে, একটা যদি ভোল্টেজকে ক্রস করে সেটাকে, যেমন জিরো ক্রসিং এর ক্ষেত্রে সেটাকে আমরা রেফারেন্স ভোল্টেজটাকে ধরে নিয়েছি জিরো। জিরোকে যতবার ক্রস করবে তখন একরকম ভোল্টেজ, জিরোকে ক্রস না করলে আরেক রকম ভোল্টেজ। যেহেতু একটা আপনার সাইকেলের মতো করে আমরা হচ্ছে এরকম একটা সাইনোসয়েডাল অথবা একটা হচ্ছে এসি একটা ভ্যালু ধরে আমরা ক্যালকুলেট করতাম। সো এসি ভোল্টেজের ক্ষেত্রে যেটা হয়, একটা পজিটিভ সাইকেল থাকে, একটা নেগেটিভ সাইকেল থাকে। সো জিরোকে যখন একটা মানে একটা রেফারেন্স ভ্যালু আমরা সেট করে দিই, ওই রেফারেন্স ভ্যালুকে যখন সে ক্রস করবে তখন একরকম ভোল্টেজ দেয়, আর যে রেফারেন্স ভ্যালুকে ক্রস না করলে তখন আরেক রকম ভোল্টেজ দেয়। নন ইনভার্টিং এর ক্ষেত্রে একরকম ভোল্টেজ দেয়, আবার ইনভার্টিং এর ক্ষেত্রে একরকম ভোল্টেজ দেয়। ইনভার্টিং এর ক্ষেত্রে যেমনটা হচ্ছে ধরেন আপনার, আমরা ট্রায়াঙ্গেল ইনপুট দিয়ে এই জিনিসটা অ্যানালাইসিস করেছিলাম, ইফ ইউ গাইজ রিমেম্বার, আমরা ট্রায়াঙ্গেল ইনপুট দিয়ে এভাবে ক্যালকুলেট করেছিলাম। সো জিনিসটা ছিল এরকম যে যখন আপনার আউটপুটটা থাকতো হচ্ছে জিরোকে ক্রস করার আগে, মানে এই যে জিরো, এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ, ধরে নিলাম দিস ইজ দ্য রেফারেন্স ভোল্টেজ। সেই রেফারেন্স ভোল্টেজে জিরোকে যখন ক্রস করছে, জিরোকে এই সাইকেলটা কি পুরোটাই জিরোকে ক্রস করে ফেলেছে না, জিরোকে ক্রস করলে তখন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টরের ক্ষেত্রে আউটপুটটা থাকতো হচ্ছে কত, মাইনাস নেগেটিভ ভি স্যাচুরেশন ভ্যালু। নেগেটিভ ভি স্যাচুরেশন ভ্যালু থাকা মানে কি, এই যে এই বরাবর এইটুকু টাইম পর্যন্ত এই ভি স্যাচুরেশন ভ্যালুটা দিত। তারপর হচ্ছে আপনার যখনই আপনার জিরো থেকে ছোট হয়ে যেত তখন আপনার কিরকম ভ্যালু দিত, পজিটিভ ভি স্যাচুরেশন ভ্যালু দিত, এইটুকু টাইমের জন্য পজিটিভ ভি স্যাচুরেশন ভ্যালু দিত। তারপর আবার নেগেটিভ ভি স্যাচুরেশন ভ্যালু, পজিটিভ ভি স্যাচুরেশন ভ্যালু, এরকম একটা আমরা রেক্ট ফাংশনের মতো ফাংশন পেতাম, তাই না? সো আমাদের এইখানে বেসিকলি কম্পারেটর সার্কিট যেটা, সেটা আমরা ওপেন লুপে ইউজ করতেছি। ওপেন লুপে ইউজ করার কারণটা কি, ক্লোজ লুপে তো অ্যাম্প্লিফিকেশন হয়ে যাচ্ছে। সো ওপেন লুপে ইউজ করলে আমরা জাস্ট স্যাচুরেশনের ভ্যালুটা আউটপুট আকারে পাচ্ছি, পজিটিভ স্যাচুরেশন ভ্যালু, নেগেটিভ স্যাচুরেশন ভ্যালু। সো এই ছিল আমাদের মোদ্দা কথা কম্পারেটরের কনসেপ্টটা। সো আমরা কম্পারেটরের ক্ষেত্রে 6 ধরনের কনফিগারেশনে এই জিনিসটা করেছিলাম। একটা হচ্ছে তিনটা ছিল বেসিকলি আপনার ক্যাটাগরি, যেমন জিরো ক্রসিং, পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর, নেগেটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর, এই যে পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর, নেগেটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর। আর হচ্ছে আপনার 6টা ক্যাটাগরি কিভাবে হইলো, এটা বেসিকলি 6টা ক্যাটাগরি না, 6টা সাবসেকশন কিভাবে হলো, ইনভার্টিং, নন ইনভার্টিং, ইনভার্টিং, নন ইনভার্টিং, ইনভার্টিং, নন ইনভার্টিং, এভাবে। ইনভার্টিং এর ক্ষেত্রে যেটা হয়, আউটপুটটা ইনভার্ট করে ফেলে, মানে পজিটিভ ভ্যালু থাকলে নেগেটিভ ভ্যালু আউটপুট আকারে আসে, নেগেটিভ ভ্যালু থাকলে পজিটিভ ভ্যালু আউটপুট আকারে আসে, আর নন ইনভার্টিং এর ক্ষেত্রে অ্যাজ ইট ইজ আসে। জিনিসটা ছিল এরকম, তাই না? সো আমরা একটা জাস্ট সার্কিট ধরে দেখি, যেমন এখানে ইনভার্টিং পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর, যখন এটার কথা আমরা চিন্তা করছি, পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর যখন আমরা বলি তখন হচ্ছে জিনিসটা এরকম ছিল। আমরা একটা ভোল্টেজ লেভেল এভাবে, সরি, আমরা হচ্ছে একটা ভোল্টেজ লেভেল এভাবে রেফারেন্স ভোল্টেজ 2 ভোল্টেজ এভাবে ধরে নিলাম। ধরে নেওয়ার পরে 2 ভোল্টেজকে যখন হচ্ছে ক্রস করবে, মানে এইটুকুর জন্য হচ্ছে একরকম আউটপুট পাইতাম, তারপরে এই যে এইটুকুর জন্য আবার আরেক রকম আউটপুট পাইতাম। এরকম ছিল না আমাদের জিনিসটা, মনে আছে? মনে পড়েছে? আচ্ছা, সো আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখাই, সেটার বেসিসে আপনারা হচ্ছে বাকিগুলা তৈরি করবেন, ঠিক আছে? 6টা আপনাদের তৈরি করতে হবে টোটাল। আমি একটা তৈরি করে দেখাচ্ছি, যে কোনো একটা তৈরি করে দেখাই, আপনারা তো বাকিগুলা মোটামুটি বুঝতে পারবেন, একটা করলে বাকিগুলা বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, একটা ধরেন আমি ইনভার্টিং, পজিটিভ আর নেগেটিভ আমি আপনাদেরকে দেখাই, বাকিগুলো আপনারা করবেন। আচ্ছা, আমাদের এখানে বেসিক্যালি যেটা লাগবে, যেহেতু ক্লোজ লুপ কনফিগারেশনের কথা বলতেছি আমরা এইটুকু পার্ট ডিলিট করে দিব। আর এগুলাও লাগবে না আমাদের। আমাদের যেটা লাগবে, আমাদের এখানে ভোল্টেজ লেভেল ডিটেক্টরের জন্য লাগবে হচ্ছে একটা ভিডিসি, একটা ভিপালস। ভিপালস বলতে এখানে আর কি আমরা রেক্ট ফাংশন দিয়ে করতাম না, রেক্ট বলতেছি ট্রায়াঙ্গেল ফাংশন দিয়ে করতাম না, ট্রায়াঙ্গেল ফাংশন মনে আছে? ইনপুট আকারে দিতাম ট্রায়াঙ্গেল ফাংশনটা বেটার ওয়েতে জিনিসটা পৌঁছার জন্য, তাই না? সো এখানেও আমরা ট্রায়াঙ্গেল ফাংশন দিয়ে করব, বাট ট্রায়াঙ্গেল ফাংশন ডিরেক্ট জেনারেট করার তো কোনো ওয়ে নাই আমাদের এখানে। সো আমরা ট্রায়াঙ্গেল ফাংশনের জন্য, মানে এটার জন্য আলাদা কোনো সোর্স নাই আর কি ট্রায়াঙ্গেলের জন্য। সো আমরা ভিপালস যেটা আছে সেই ভিপালসটাকে ইউজ করব।
ভি পালসটাকে কিভাবে ইউজ করব, ধরেন আমি এই কনসেপ্টে যদি একটু হালকা করে বুঝাই, ভি পালসে আমরা কি দিতাম মনে আছে? ভি পালস যেটা ছিল এভাবে হচ্ছে পালস জেনারেট করতাম আমরা, তাই না? আমি ভি পালসটা আগে একটু এনে দেখাই আপনাদেরকে। ভি পালস সো এখানে আমাদের হচ্ছে কিছু প্যারামিটার দিতে হইতো, যেমন টাইম দিলে, তারপর হচ্ছে টাইম রাইজ টাইম, ফল টাইম, তারপর হচ্ছে পালস উইথ, তারপর হচ্ছে কি পিরিয়ড, এই কয়েকটা ভ্যালু, তারপর V1 V2 V1 V2 কি ছিল সবগুলা জিনিস যদি একটু মনে রাখার চেষ্টা করি। V1 V2 ছিল হচ্ছে, ধরেন আপনি যদি একটা এসি সাইকেল তৈরি করতে চান, এসি সাইকেল তৈরি করার ক্ষেত্রে আমার একটা পজিটিভ ভ্যালু লাগবে, একটা নেগেটিভ ভ্যালু লাগবে। আপনি যদি একটা রেক্ট ফাংশনও তৈরি করতে চান, মানে এইটা ধরেন আপনার হায়ার ভ্যালু আর লোয়ার ভ্যালু একটা তো লাগবে, তাই না? এটার বেসিস আমরা V1 V2 এভাবে তৈরি করতাম আর কি। এটা ছিল একটা রেফারেন্স ভ্যালু, এটা ছিল আরেকটা রেফারেন্স ভ্যালু। সো নর্মালি আপনি যদি রেক্ট ফাংশন তৈরি করেন, এটার অ্যামপ্লিটিউড ভ্যালুটা আর এটা হচ্ছে 0 ভ্যালু। বাট এসি যদি তৈরি করেন, সাপোজ 5 আর 5 করতে চাই, তাহলে V1 V2 এর ভ্যালু কত হবে? 5 আর -5, রাইট? মনে আছে? 5 আর -5 ছিল। তারপর আমাদের এখানে V1 V2 পরে টাইম ডিলে দিতে হইতো, টাইম রাইজ টাইম ফল দিতে হইতো, তাই না? তো আমরা বেসিকলি এই টাইম ডিলে, টাইম রাইজ, টাইম ফল, তারপর হচ্ছে পালস উইথ, এই জিনিসগুলোর ভ্যালুগুলো দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ফাংশনকে, রেক্ট ফাংশনকে ট্রায়াঙ্গেল ফাংশনে কনভার্ট করবো। একটা রেক্ট ফাংশনকে ট্রায়াঙ্গেল ফাংশনে কিভাবে কনভার্ট করা যায় বলেন তো? নর্মালি আমরা যখন একটা রেক্ট ফাংশন তৈরি করতে যাই, ভাবে পালস ফাংশন তৈরি করতে যাই, হ্যাঁ, ভি পালস, তখন আমাদের কি করতে হয়? টাইম ডিলে কি ছিল? এই যে ধরেন আপনার টাইম ডিলে, এটার মাঝখানে ডিলে কতখানি থাকবে, তাই না? আর টাইম রাইজ কি ছিল? এটা ধরেন আপনার এই সিগন্যাল থেকে এই পয়েন্টে উঠতে, -5 থেকে 5 পর্যন্ত উঠতে আপনার রাইজ টাইমটা কতখানি লাগে। আপনার একদম এক্সাক্ট যদি আপনি হচ্ছে একটা পালস বা রেক্ট ফাংশন তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার টাইম রাইজ বা টাইম ফলটা যেটা, সেটা খুবই ছোট একটা ভ্যালু দিতে হইতো, তাই না? 1 ন্যানো, পিকো, এরকম টাইপের একটা কিছু ভ্যালু দিতে হইতো, যাতে হচ্ছে টাইমটা থাকে খুবই নগণ্য থাকে, একদম 10 to 0 কাছাকাছি আর কি। 10 to 0 কাছাকাছি হলে তখন জিনিসটা একদম শার্প হবে। এটা ছিল আমাদের কনসেপ্ট। আর এখানে আমরা পালস উইথ দিতাম, এটার উইথ যতখানি থাকতো সেটা। এটাকে যদি আমরা এইটাতে কনভার্ট করতে চাই, হ্যাঁ, এইটাতে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমার রাইজ টাইমটা কি হবে? অনেক বেশি হবে। রাইজ টাইমটা, ফল টাইমটা বেশি হবে। আর পালস উইথটা কি হবে? একদম ছোট একটা, হ্যাঁ, 0 বা একদম তো 0 তো বলা যায় না, 0 না বলে আমরা হচ্ছে খুব ছোট একটা ভ্যালু দিব, মানে 10 to 0 কাছাকাছি একটা ভ্যালু দিব, পিকো লেভেলে কিছু একটা ভ্যালু দিব। হ্যাঁ, পিকো লেভেলে ভ্যালু দিলে তখন হচ্ছে এই জিনিসটা খুবই ছোট একটা ভ্যালু আসবে, তখন জিনিসটা দেখে বাইরে থেকে নেগলিজেবল মনে হবে, চোখে দেখে বোঝা যাবে না ভিতরের যে উইথটা। বুঝতে পারলাম জিনিসটা কিভাবে আমরা হচ্ছে ভি পালস ইউজ করে একটা ট্রায়াঙ্গেল ফাংশন তৈরি করতে পারি, একটা ট্রায়াঙ্গেল ইনপুট তৈরি করতে পারি। সবাই কি বুঝেছি এই জিনিসটা? ম্যাম আরেকবার বলবেন একটু কষ্ট করে প্লিজ। শিওর, অবশ্যই। আমি যেটা বললাম যে এই যে এখানে আমরা যখন হচ্ছে আমরা পালস রেট জেনারেট করতাম, পালস রেট জেনারেট করার ক্ষেত্রে আমাদের কনসেপ্ট কি ছিল? আমরা টাইম রাইজ, মানে এই যে এই টাইম রাইজের যে ভ্যালুটা, টাইম ফলের যে ভ্যালুটা, সেটা আমরা খুবই ছোট দিতাম। বাট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা টাইম রাইজ আর টাইম ফলের ভ্যালু ছোট দিব না, বড় দিব। বড় দিলেই হচ্ছে এই যে এইরকম একটা কার্ভেচার তৈরি হবে, একটা স্লোপের মতো তৈরি হবে। কারণ রাইজ টাইমটা বেশি, টাইম যত বেশি টাইম লাগবে উঠতে, তত বেশি কি হবে? এরকম টাইম নিবে, জিনিসটা এরকম হবে। টাইম রাইজ বেশি, টাইম রাইজ কম, এরকম টাইম ফল কম বা টাইম ফল বেশি যদি এরকম হয়, তখন কি টাইম রাইজ টাইম বেশি যদি হয়, তার মানে কি এই জিনিসটা এরকম দেখাবে। আর রাইজ টাইম কম যদি হয়, তাহলে কি একদম ঠাস করে ভ্যালুটা উঠে যাবে, রাইজ টাইম কম, তাই না? একটা ডিসকন্টিনিউটির মতো তৈরি হবে। তারপর হচ্ছে ফল টাইম যদি কম হয়, এরকম একটা ডিসকন্টিনিউটি তৈরি হবে। বাট আমরা যদি রাইজ টাইম আর ফল টাইম একটু বেশি দেই, ধরেন মিলি লেভেলের দিলাম, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? সেক্ষেত্রে আমাদের সেকেন্ড লেভেলে কিন্তু দিবেন না, দিবেন মিলি লেভেলে, ঠিক আছে? সেকেন্ড লেভেলে দিব না, মিলি লেভেলে দিব। সো এইখানে আমরা যেটা করছি,
যে আপনার মিলি লেভেলে যদি দেই তাহলে কি হচ্ছে আপনার টাইমটা রাইজ করতে একটু সময় লাগছে, টাইমটা ফল করতে একটু সময় লাগছে। তো এটা কিছুটা ট্রায়াঙ্গেলের মতো বিহেভ করছে। তো এখানে রইলো পালস উইডথটা। পালস উইডথটা যদি আমরা কম দিয়ে দেই, এখানে পালস উইডথটা একটু বেশি আছে, তাই না? পালস উইডথটা যদি আমরা 0-র কাছাকাছি দেই তখন গ্রাফটা দেখতে একদম এক্সাক্ট ট্রায়াঙ্গেলের মতো তৈরি হবে। ক্লিয়ার? এখন বুঝতে পেরেছি? 0-র হ্যাঁ ম্যাম কাছাকাছি দেখছি। তো এইভাবে আমরা হচ্ছে রিপালস ইউজ করার মাধ্যমে বেসিক্যালি আমরা কি করতে পারি, ট্রায়াঙ্গেল ফাংশনও তৈরি করে ফেলতে পারি। তো এখন আমরা এখানে ইনপুট গুলা একটা একটা করে বসাবো। আচ্ছা পরে বসাই, আগে সব কম্পোনেন্ট টেনে করি। এখানে মোটামুটি আমাদের জিনিসপাতি আনা ডান। আর একটা যেটা লাগবে আমাদের হচ্ছে একটা লাগবে, ভোল্টেজ ভ্যালু লাগবে। সো ইনভার্টিং করব না নন ইনভার্টিং? ইনভার্টিং নন ইনভার্টিং কোনটা করব বলেন তো? ম্যাম নন ইনভার্টিং করেন, আগের বার তো ইনভার্টিং করলেন। আচ্ছা ঠিক আছে, নন ইনভার্টিং করি। সো এখানে নন ইনভার্টিং ফার্স্টে পজিটিভ ভোল্টেজ লেভেলটা ডিটেক্ট করি। হ্যাঁ, পজিটিভ ভোল্টেজ লেভেল যদি ডিটেক্ট করি তাহলে হচ্ছে পজিটিভ সাইডটা নন ইনভার্টিং সাইডের সাথে কানেক্টেড থাকবে, আর হচ্ছে এই ভি পালসটা তখন কানেক্টেড থাকবে ইনভার্টিং এন্ডে। হ্যাঁ, উল্টা বললাম, এটা আমরা নন ইনভার্টিং এর ক্ষেত্রে এই যে এটা থাকবে হচ্ছে এখানে, আর ভি পালসটা থাকবে হচ্ছে ইনভার্টিং নন ইনভার্টিং এন্ডে। এই সিগন্যাল জেনারেটর যেটার মধ্যে থাকবে সেটাই হচ্ছে মেইনলি ইনভার্টিং নন ইনভার্টিং ডিসাইড করবে। আচ্ছা, এটা নন ইনভার্টিং এর জন্য একটু নিচে আনি। তারপর হচ্ছে লাগবে আমার গ্রাউন্ড, এটার জন্য একটা গ্রাউন্ড লাগবে, এটার জন্য একটা গ্রাউন্ড লাগবে। ওকে, গেস মোটামুটি ডান। এখন আমরা ওয়্যারিং করব। এখন এটার ভোল্টেজ ভ্যালুটাও চেঞ্জ করতে হবে। ভোল্টেজ ভ্যালু 15 এর জায়গায় 2 ভোল্ট দিলাম, ঠিক আছে? 2 ভোল্টে আমরা ল্যাবে ডিটেক্ট করেছিলাম। আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি আমাদের এখন আমাদের যেটা লাগবে, আমাদের ভোল্টেজ মার্কার লাগবে। হ্যাঁ, ভোল্টেজ মার্কার লাগবে। ভোল্টেজ মার্কার একটা বসাবো। মনে আছে আপনাদের ভোল্টেজ মার্কার আমরা কয়টা বসাতাম? এখানে ইনপুট আউটপুটে তো বসাবোই, আর হচ্ছে এইখানেও একটু বসাবো, জাস্ট গ্রাফটা দেখে যাতে ভালোভাবে বোঝা যায়। আমরা 2 ভোল্টটাকে বোঝার জন্য কি করতাম মনে আছে আপনাদের? ওই কার্সারটা যেটা আছে সেই কার্সারটা 2 ভোল্টেজে নিয়ে যেতাম না, 2 ভোল্টেজে নিয়ে গিয়ে তারপরে দেখতাম। এখানে আর কার্সার নিব না, আমরা ডিরেক্ট ভোল্টেজ লেভেল মানে এখানে গ্রাফটাই রাখবো। গ্রাফটা রাখলে যেটা সুবিধা হবে, গ্রাফটা দেখে বুঝে করতে, অ্যানালাইসিস করতে সুবিধা হবে। সেজন্য এখানে একটা মার্কার দিয়ে দেবো, ঠিক আছে? 3টা মার্কার আমাদের থাকবে। এখানে সেম ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব। এখানে ভ্যালুগুলো জাস্ট একটু আগে বসিয়ে নিই। V1 V2 থেকে ভ্যালু বসানো শুরু করব। ফার্স্ট -5, সেম আগের মতো 5 -5 দিয়ে ডিল করব। তারপর হচ্ছে টাইম ডিলেটা যেটা, সেই টাইম ডিলেটাও আমরা খুবই ছোট একটা টাইম ডিলে রাখবো। সাপোজ 1 পিকো রাখলাম, ঠিক আছে? টাইম ডিলে তো এটা আমাদের ব্যাপার না, মানে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে টাইম ডিলে কম থাকলে আমাদের সমস্যা নাই। মেইনলি থাকবে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে টাইম রাইজ, টাইম ফল আর পালস উইথ, যেটা এই 3টা জিনিস। হ্যাঁ, সো টাইম রাইজটা যেটা, টাইম রাইজ রাখলাম আমরা সাপোজ কত রাখা যায়, 1 মিলি রাখলাম, 1 মিলি সেকেন্ড, আর এখানে রাখা যায় হচ্ছে 1 মিলি সেকেন্ড। পালস উইডটা যেটা, সেই পালস উইডটা আমরা খুবই ছোট রাখবো, 1 পিকো রাখলাম পালস উইডটা। এক্সপ্লেন করে আসলাম না মাত্র কেন। আর পিরিয়ডটা যেটা, সেই পিরিয়ডটা হচ্ছে ওভারঅল আমাদের রাইজ টাইম, মানে বেসিকলি এই যে ধরেন আমার একটা পিরিয়ড আমি দেখতে চাই, একটা পিরিয়ড দেখতে গেলে আমার কত সময় লাগবে, যে ধরেন একটা পিরিয়ডটা কত রাখবো এখানে, এটার ক্ষেত্রে একটা পিরিয়ড যদি ধরি, এই যে 1 রাখবো না ম্যাম? 1 কি রাখবো? 1 মিলি সেকেন্ড, 2 সেকেন্ড রাখবো না? ও আচ্ছা, 2 মিলি সেকেন্ড। আর বুঝছি ম্যাম। বাকি হচ্ছে পালস উইডের কথা যদি বলি, ধরেন 1 মিলি প্লাস 1 মিলি প্লাস 1 পিকো। 1 পিকো তো খুবই ছোট একটা ভ্যালু, নেগলিজেবল একটা ভ্যালু। সো ওইটাকে তো আর হিসাব করে পিরিয়ডে হিসাব করা সম্ভব না, খুবই ডেসিমালে খুবই ছোট একটা ভ্যালু আসবে। সো এটাকে ওভারঅল
আপনার 2 মিলি সেকেন্ডই ধরবো আমরা, ঠিক আছে? 2 মিলি সেকেন্ড ধরে এটার পিরিয়ডটা হিসাব করব। গেল? আচ্ছা, ওকেতে দিলাম। এখন V1 কত রাখছে? V1 রেখেছি -5 আর V2 রেখেছি 5। আপনি উল্টাটাও করতে পারেন, 5 - 5ও করতে পারেন, ডাজন্ট ম্যাটার, একই কথা, ঠিক আছে? এখন আমরা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে যাব, কারণ হচ্ছে আমাদের এখানে তো এগেইন ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে হবে। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে গিয়ে ফাইনাল টাইমটা বলতে হবে যে ফাইনাল টাইমটা কত আসে। হ্যাঁ, ফাইনাল টাইমটা এখানে আমরা যদি সাপোজ ওইখানে কত দিলাম, 2 মিলি সেকেন্ড দিলাম না পিরিয়ড, 2 মিলি সেকেন্ড যদি দেই, এখানে ধরেন 20 মিলি সেকেন্ড দিতে পারি 4টা সাইকেল দেখার জন্য। ওকে, সো এখন মোটামুটি ডান। গ্রাফ দেখি। হুম, 1 2 3 4 5 6 7 8 9 10 10টা চলে আসছে। আচ্ছা, হিসাবে ভুলে এসে দিলে। আচ্ছা, সমস্যা নেই, 10টা আসলেও সমস্যা নাই। আমাদের এখানে ধরেন আমরা যদি 10 দিই, এখন 4টা আসছে, ঠিক আছে, এখন 5টা। ওকে, তো এখন দেখে বলেন তো আমাকে যে বোঝা যাচ্ছে কিনা কোনটা কি। আপনার কি স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, রাইট? গ্রিনটা বুঝি নেই। গ্রিনটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ ভ্যালু। যেটা রেফারেন্স ভোল্টেজ। হ্যাঁ, রেফারেন্স ভোল্টেজ ভ্যালু। ওই যে আমরা বললাম না পজিটিভ ভোল্টেজ ভ্যালুটা, হ্যাঁ, রেডটা হচ্ছে ইনপুট আর ব্লুটা আউটপুট। আউটপুট। আমরা এখানে কোনটা তৈরি করেছিলাম মনে আছে? নন ইনভার্টিং না ইনভার্টিং? নন ইনভার্টিং। নন ইনভার্টিং, ভেরি গুড। সো নন ইনভার্টিং এ আমাদের কন্ডিশন কি ছিল? যেহেতু নন ইনভার্টিং এর ক্ষেত্রে কি হবে? ধরেন আপনার 2 পজিটিভ ভোল্টেজের জন্য পজিটিভ আউটপুট। হ্যাঁ, পজিটিভ ভোল্টেজের জন্য পজিটিভ আউটপুট, নেগেটিভ ভোল্টেজের জন্য মানে 2 ভোল্টেজের নিচে হলে রেফারেন্স ভোল্টেজের নিচে গেলে তখন এটা জিরো আউটপুট আর কি। জিরো না, মাইনাস ভি স্যাচুরেশন ভোল্টেজ, মানে 15 আপনারা কত পেয়েছিলেন? আচ্ছা, আমরা দেখবো এখানে 15 এর কাছাকাছি কিছু একটা ভ্যালু পাওয়ার কথা, 13 দশমিক সামথিং কিছু একটা, বা 15 এর কাছাকাছি কিছু একটা ভ্যালু, 14 13 এরকম। এক্সাক্ট 15 তো আসবে না, 13 14 এরকম কিছু একটা আসবে, বা 15 খুবই কাছাকাছি কিছু একটা আসবে, এক্সাক্ট 15 আসবে না। তো এখানে স্যাচুরেশন ভোল্টেজ ভ্যালুটা বেসিক্যালি আমরা পাবো পজিটিভ ভি স্যাচুরেশন ভোল্টেজ, নেগেটিভ ভি স্যাচুরেশন ভোল্টেজ, এভাবে। সো এখানে কি হচ্ছে দেখেন, আমরা এই যে 2 ভোল্টেজ, এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ ভ্যালু, সেজন্যই কিন্তু এখানে একটা মার্কার দিয়েছি, মার্কার দিয়ে এটা বুঝতে সুবিধা হবে। মার্কার দিয়ে এই যে দেখেন, ভোল্টেজ যখনই হচ্ছে, ইনপুটটা যখনই 2 ভোল্টেজকে ক্রস করছে, ঠিক ওই মুহূর্তে আপনার কি হচ্ছে, আপনার আমরা আউটপুট আকারে পাচ্ছি পজিটিভ ভি স্যাচুরেশন ভ্যালু। আবার যখন 2 ভোল্টেজকে ক্রস করে ফেলতেছি ইনপুট ভোল্টেজটা, সেটা আপনার তখন কি করতেছে, নেগেটিভ সাইকেল বলি বা 1 ভোল্টেজ বলি, মাইনাস যে কোনো একটা ভ্যালু, অথবা বলতে পারি জাস্ট লেস দেন 2 ভোল্টেজ। যখন হচ্ছে লেস দেন 2 ভোল্টেজের জন্য আমরা পাচ্ছি মাইনাস ভি স্যাচুরেশন ভ্যালু, ঠিক আছে? তারপর আবার হচ্ছে সেম জিনিস, পজিটিভ 2 ভোল্টেজের বেশি যখন হচ্ছে, বা গ্রেটার দেন 2 ভোল্টেজ যখন হচ্ছে পজিটিভ ভি স্যাচুরেশন ভ্যালু, লেস দেন 2 ভোল্টেজ যখন হচ্ছে নেগেটিভ ভি স্যাচুরেশন ভ্যালু। এইভাবে যাচ্ছে জিনিসটা। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছি গ্রাফটা? আমরা একটু দেখেই বুঝতে পারি যে এখানে কোনটা বেসিক্যালি আমরা অ্যানালাইসিস করব। যেমন এখানে, আচ্ছা, এটাও দেখার দরকার নাই, এটার ক্ষেত্রে আউটপুটটাই দেখি, খালি আউটপুটে পিক দেখি। এখানে পিক কত আসে? 14.805, যেটা বলেছিলাম যে এক্সাক্ট ইসের কাছাকাছি তো আসবে না। আপনারা যেমন ল্যাবে হার্ডওয়্যারে যখন করেছিলেন, কেউ কোনো গ্রুপ 13 দশমিক সামথিং কিছু একটা পেয়েছিল ভি স্যাচুরেশন ভোল্টেজ, কেউ আবার হচ্ছে 14 দশমিক সামথিং কিছু একটা পেয়েছিল। সো এক্সাক্ট 15 তো আসে না, সো 14 দশমিক কিছু একটা আসবে। সো আমরা নেগেটিভের জন্য হচ্ছে আবার দেখি নেগেটিভ। ম্যাম, আমি যদি আউটপুটে একটা এলইডি লাগাই দিই, এটা কি জ্বলবে নিভবে এরকম? হ্যাঁ, লাগিয়ে দিতে পারেন।
আপনার হচ্ছে এলইডি কত ভোল্টেজ এখন হচ্ছে, যদি পজিটিভ ভি স্যাচুরেশন, মানে আমাদের তো এলইডি জলে হচ্ছে হাই স্কেলে 5 ভোল্টেজে, হ্যাঁ 5 ভোল্টেজে বেশি দিলে তো এলইডির জন্য ক্ষতিকর না। এখানে তো 15 আর 14 না, তো সেক্ষেত্রে আপনার একটা বাক কনভার্টার ইউজ করতে হবে। আচ্ছা ম্যাম। বাক কনভার্টার ইউজ করলে আবার আরেকটা ঝামেলা আছে, এখানে একটা ডায়োডও ইউজ করতে হবে বাক কনভার্টারের সাথে রিভার্স কারেন্টটা করার জন্য। কারণ একবার পজিটিভ ভ্যালু দিবে, আবার আরেকটা কি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছে না। নেগেটিভ ভোল্টেজ মানে কি কারেন্ট কি রিভার্স হবে না, জি ম্যাম। তখন সেটার জন্য একটা ডায়োড ইউজ করতে পারেন। ডায়োড আর একটা বাক কনভার্টার ইউজ করলে একসাথে, তখন হচ্ছে এলইডি কানেক্ট করলে তখন আপনি বুঝতে পারবেন। ডায়োড লাগালে কি হবে বলেন তো? ডায়োড আমরা রিভার্স কারেন্ট, যতগুলা ধরনের আপনার হচ্ছে সার্কিট প্রোটেক্টরই আছে, তার মধ্যে ডায়োড বলি বা মসফেট বলি, এগুলো আমরা ইউজ করি রিভার্স কারেন্ট থেকে প্রোটেক্ট করার জন্য সার্কিটকে, ইলেকট্রনিক্স বোর্ডকে, ঠিক আছে। কারণ ওই যে 0.7 করে আপনার, 0.7 না হইলে হচ্ছে ওপেন হয় না, ফরওয়ার্ড বায়াসে জানা, রিভার্স বায়াসে তো ওপেন সার্কিট হিসেবে কাজ করে। সো এখানে হচ্ছে আপনার ডায়োড ইউজ করতে পারেন একটা চাইলে। আমি কি ম্যাম এই যে স্যাচুরেশন ভোল্টেজ কমায়া 5 বা 6 আনতে পারি না? জেনা ডায়োড অ্যাপ্লাই করলে পারবেন এখানে সাথে একটা। স্যাচুরেশন এমনি কমাইতে পারবেন না, কারণ প্রতিটা অপএম্পের একটা নির্দিষ্ট স্যাচুরেশন ভোল্টেজ থাকে ডেটা শিট অনুযায়ী, মানে ওর যখন বিল্ড আপ করা ম্যাম হয়। জেনারেল ডায়োড ইউজ করলে তো ভোল্টেজটা ফিক্স হয়ে যাবে। হ্যাঁ, ভোল্টেজটা ফিক্সই তো দরকার আপনার, না বুঝতে পারছি। ফিক্স ভোল্টেজ চাচ্ছেন না, মানে একটা সাইকেলের জন্য তো আপনি কি করতে চাচ্ছেন? এর থেকে ধরেন আপনার বাক কনভার্টারও তো সেম জিনিসই করবে, আপনার যতই আসুক না কেন। ধরেন আপনার পজিটিভ সাইকেলে 14 আসতেছে, কখনো কখনো কি হয়, আমরা ধরেন হচ্ছে যে ভোল্টেজ ভ্যালুটা দরকার সেটা থেকে কম ভোল্টেজ ভ্যালু আমরা করার জন্য কি করি, বাক কনভার্টারের নাম শুনেছেন আপনারা? ম্যাম নাম শুনছি কিন্তু জিনিসটা কি এটা জানি না। একটু সার্চ দিয়ে দেখেন বাক কনভার্টার কি জিনিস, ভোল্টেজ কনভার্ট করে আর কি। ট্রান্সফরমারের মতো না? হ্যাঁ বাক কনভার্ট হ্যাঁ কি যে হ্যাঁ হ্যাঁ ট্রান্সফরমারের মতো কাজ করে? হ্যাঁ, স্টেপ আপ স্টেপ ডাউনের কথা বলতেছেন? হ্যাঁ, ও স্টেপ ডাউন, হ্যাঁ স্টেপ মানে স্টেপ আপ করায় না, স্টেপ ডাউনই করায়, খালি স্টেপ আপ করায় না, মানে ও হচ্ছে কমাবে, বাড়াইতে না। ওইটার জন্য আর একটা জিনিস আছে যেটাকে আমরা বলি বুস্টার, বাক বুস্টার। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা রিয়েল লাইফে ছোট ছোট প্রজেক্ট যখন করবেন, ছোট ছোট জিনিসপাতি নিয়ে কাজ করা শুরু করে দেন, এখন তো যথেষ্ট বড় হয়ে গেছেন আপনারা, তো রিয়েল লাইফে কিছু কিছু জিনিস কাজ বেশ করে। করছি কাজ, কিন্তু ওটা কাজ করে কেমনে জানি না, জাস্ট লাগাইছিলাম। ওমা, একটা জিনিস লাগাইছেন কিন্তু কোনোদিনও কাজ করেন কিভাবে এটা যদি না জানেন, তাহলে তো কেমনে হবে বলেন তো? এইভাবে হবে না তো, জানতে হবে যে কোনো জিনিস কিভাবে কাজ করে, ঠিক আছে। যে কোনো জিনিস আপনি যদি ইউজ করেন সেটা বুঝতে হবে যে কেন ইউজ করছেন, কিভাবে ইউজ করছেন। জাস্ট না বুঝে করলেই হবে। যেমন আরডুইনো অনেক ইউজ করে, কিন্তু কেন ইউজ করে, কিভাবে ইউজ করে কিছু জানে না, না জানলে হবে? আরডুইনো তো অনেক কমপ্লিকেটেড, ওটা তো মনে হয় আমরা বুঝবো না সহজে এখন। কি বলছে, কেন বুঝবেন না? কোডিং করে আসছেন না আপনারা 103? আর্ডিনো তো মনে হয় অনেকটা ওই যে ওই সি প্রোগ্রামিং এর মতোই, জাস্ট একটু কিছু ডিফারেন্স আছে। আপনারা ছোট ছোট প্রজেক্ট করা শুরু করে দেন। হ্যাঁ, যে প্রশ্ন করেছিলেন যে ম্যাম এখানে কি এলইডি লাগানো যাবে কিনা, অবশ্যই লাগানো যাবে, কেন না। জাস্ট হচ্ছে আপনার ইনপুটটা সেট করে দিবেন যে এখানে 15 ভোল্টেজ তো অপএম্পের, আর এটার যে স্যাচুরেশন ভোল্টেজটা, এটা প্রতিটা স্যাচুরেশন ভোল্টেজ ফিক্সড থাকে, এটা আপনি কমাইতে বাড়াইতে পারবেন না। সেটার জন্য আপনার আলাদা একটা অপএম্প নিচে বানাইতে হবে। আচ্ছা আচ্ছা ম্যাম। দ্যাট ইজ অ্যানাদার প্রজেক্ট, বুঝছেন, অপএম্প নিজে তৈরি করা। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি জানি
এক্সপেরিমেন্ট 2 এর মোটামুটি এই জিনিসটা বুঝলাম, পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টরটা বুঝলাম নন ইনভার্টিং এর ক্ষেত্রে। সেম ভাবে নেগেটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর কি করতে পারবেন না আপনারা? সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? আচ্ছা দাঁড়ান, এই যে এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর। কি করলাম, নেগেটিভ সাইডটা কানেক্ট করে দিলাম 2 নাম্বার সাইডে। তো এখন এখানে দেখি কি হয়। এই যে দেখেন এখন রেফারেন্স ভোল্টেজটা কোথায় সেট হয়ে গিয়েছে? নেগেটিভ 2 তে। নেগেটিভ 2 তে সেট হওয়ার সাথে সাথেই নেগেটিভ 2 কে যখন ক্রস করছে, নেগেটিভ 2 টাকে ক্রস করার সাথে সাথে পজিটিভ ভি স্যাচুরেশন ভোল্টেজ এটাকে যখনই লেস দেন নেগেটিভ 2 ভোল্টেজ তখনই কি মাইনাস ভি স্যাচুরেশন ভোল্টেজ। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি গ্রাফটা? ঠিক এইভাবে হচ্ছে আপনার চেঞ্জ হবে। আর যদি এখানে 3 নাম্বার পিনে হচ্ছে আপনি এই জিনিসটা কানেক্ট করে দেন, ভোল্টেজ ভ্যালুটা মানে ভিডিসিটা, আর হচ্ছে ভি পালসটা যেটা সেটা 2 নাম্বারে কানেক্ট করেন, তখন এটা নন ইনভার্টিং এর জায়গায় ইনভার্টিং হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার সবাই মোটামুটি? সবাই কি বুঝেছি এক্সপেরিমেন্টটা? ওমা কেউ কোনো কথা বলে না, বুঝি নাকি বুঝি নাই? ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো কথা। সো এখানে আপনার হচ্ছে টোটাল 6টা জিনিস কানেক্ট করতে হবে আপনাকে। 1 2 কনস্ট্রাক্ট করতে হবে 6টা সার্কিট, 1 2 3 4 5 6, 6টা। ওকে, এখন আপনার আমাদের যেটা করতে হবে 3 নাম্বার এক্সপেরিমেন্ট, স্টাডি অফ অপারেশনাল অ্যাম্পলিফায়ার অ্যাজ প্রিসিশন রেকটিফায়ার। সো প্রিসিশন রেকটিফায়ার মূলত কি ছিল মনে আছে কারো? গাইস প্রিসিশন রেকটিফায়ারের কনসেপ্ট কি ছিল? প্রিসিশন রেকটিফায়ারের কনসেপ্ট কি ছিল? ওমা কেউ কেন কথা বলে না কেন? আপনারা কথা না বললে আমি কিন্তু করব না। ভুলে গেছি। এসি টু ডিসি কনভার্ট করে বেসিক্যালি। AC to DC convert that is rectifier. But what is the difference between normal rectifier that is constructed with diodes, with precision rectifier? ডায়োডসের 0.7 ভোল্ট ড্রপ হয় বেসিক্যালি, আর অপ অ্যাম্প ইউজ করলে কোনো ড্রপ হয় না বেসিক্যালি, যা ইনপুট দেয় সেটা সেম থাকে। Exactly, that is the thing actually. সো আমরা যখন ডায়োড দিয়ে হচ্ছে রেকটিফায়ার তৈরি করতাম, ডায়োডের বেসিসে একটা ডায়োড ইউজ করলে 0.7 ভোল্টেজ ড্রপ হইতো, 2টা ডায়োড ইউজ করলে হচ্ছে আপনার 1.4 ভোল্টেজ ড্রপ হইতো, 3টা ডায়োড ইউজ করলে 2.1, এরকম হচ্ছে আপনার কনজিকিউটিভলি বাড়তে থাকতো। বাট এখন আমাদের অনেক সময় হয় কি, আমরা ছোট ছোট অনেক ভোল্টেজ ভ্যালু নিয়ে আমাদের ডিল করতে হয় রিয়েল লাইফে। যে ভোল্টেজ ভ্যালু নিয়ে ডিল করলে আমরা যদি ডায়োড নিয়ে কাজ করি, ডায়োড নিয়ে কাজ করলে ওই জিনিসটা ডায়োড দিয়ে অন হইতে হইতেই হচ্ছে আপনার ভোল্টেজ চলে যাবে, মানে 0.7 তো লাগে, রাইট? অ্যাটলিস্ট মিনিমাম একটা ডায়োডকে অন করতে গেলে। সো আপনার আমি যদি এখানে ইনপুটে দেই হচ্ছে 10 মিলিভোল্ট, তাহলে তো অবশ্যই একটা ডায়োড অন হবে না। সো আমি আবার একটা ডায়োড অন ইউজ করলে জাস্ট হচ্ছে আপনার হাফ ওয়েভ রেকটিফায়ার হবে। ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করতে গেলে আমার হচ্ছে মিনিমাম 2টা ডায়োড লাগবে, তাই না? সো 1.4, সো 1.4 তো যদি না দিই তাহলে তো আমার আপনার রেকটিফিকেশনই করতেছে না। সো আপনার সেজন্য আমাদের অপ-অ্যাম্প ইউজ করে আমরা প্রিসিশন রেকটিফায়ার ব্যবহার করি বেসিকলি। কি কারণে? প্রথমত হচ্ছে ছোট ভোল্টেজ যেগুলো আছে সেই ছোট ভোল্টেজ গুলাকে রেকটিফাই করার জন্য, দ্বিতীয়ত আপনার প্রিসাইসলি মানে ইনপুটটা যেটা আছে কোনো ধরনের ভোল্টেজ ড্রপ ছাড়া আপনার যাতে একদম অ্যাকিউরেটলি এটাকে কি করতে পারে, রেকটিফাই করতে পারে, সেটার জন্য আমরা হচ্ছে প্রিসিশন রেকটিফায়ারটা ইউজ করি। তো এই হচ্ছে মূলত কনসেপ্ট অফ প্রিসিশন রেকটিফায়ার। ঠিক আছে, সবাই কি বুঝেছি? এখন আমরা প্রিসিশন রেকটিফায়ারের যে সার্কিটটা ছিল সেই সার্কিটটা কনস্ট্রাক্ট করব। ওকে, সো প্রিসিশন রেকটিফায়ারে আমাদের কি কি লাগতো?
আমাদের লাগতো হচ্ছে দুইটা ডায়োড, দুইটা অপ অ্যাম্প, একটা ভোল্টেজ সোর্স, এই তো, তাই না? কোনো ভোল্টেজ ড্রপ করবে না। হ্যাঁ, ভোল্টেজ ড্রপ করবে না, করলেও খুবই নেগলিজেবল লেভেলে, খুবই নেগলিজেবল লেভেলে ড্রপ করবে, খুবই কম, মানে একদমই ছোট। ধরেন ভোল্টেজ ড্রপ করলো মিলি লেভেলে, অথবা হচ্ছে মিলিও বলবো না, হ্যাঁ মিলি লেভেলেই ড্রপ করবে, মিলিরও ছোট, মাইক্রো লেভেলে, মিলি লেভেলে, এই লেভেলে ড্রপ করবে, ঠিক আছে? 1 মিলি 2 মিলিও না, ধরেন আরো ছোট, 0.1 মিলি, 0.2 মিলি, এরকম করলেও এত ছোটটা করবে। আচ্ছা, সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এটা সার্কিটটা তৈরি করব। তো আমাদের সার্কিটটা তৈরি করার জন্য এই জিনিসগুলো আপাতত কেটে দিতে হবে। আমাদের যেহেতু দুইটা অপ অ্যাম্প লাগবে, সো আমি এটাকে কপি করে ওমা কপি হলো না কেন? কপি করে পেস্ট করে দিলাম। এখন আমাদের যেটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে আপনার একটা কি বলে ডায়োড, একটা না তো দুইটা ডায়োড লাগবে। সো ডায়োড এখানে আছে নাই। ডায়োড আমরা যেটা ইউজ করব সেটার কোডটা কি ছিল? আমরা এর আগে D1N4002 এটা ইউজ করেছিলাম 205 এ। এটাই করি। এখানে এখানে একটা লাগবে, আর লাগবে হচ্ছে রেজিস্টার, আর রাখি, তারপর হচ্ছে বাকিগুলা, আর ভি সাইন লাগবে, ভি সাইন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি জিনিস, এখন হচ্ছে প্লেস করব জায়গা মতো। এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো, তারপর হচ্ছে এই জায়গায় একটা লাগবে, উপরে একটা লাগবে। Okay guys, can you hold for a second?